অবশেষে নির্দোষ হয়ে মুক্তি পেল লাবণ্য আর মাস্টারমশাই। কোর্ট চত্বরে রৌদ্রের গায়ে জুতা ছুঁড়ে মাস্টারমশাই অপমানের প্রতিশোধ নিল ফুলকি। এমনটাই দেখবো আজকের পর্বে। তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টের ভিতরে জজ সাহেব সবার সামনে বলতে থাকে, আজকের কার্যক্রম এখানেই শেষ হলো। বাস্তব প্রমাণ নিয়ে আবারও আগামীকাল এই কোর্টের শুনানি হবে। এরপর তখন সবাই চলে যায়। এদিকে মাস্টারমশাই লাবণ্যকে বলে, লাবণ্য রে, এভাবে ভেঙে পড়িস না মা, আমি তোর পাশে আছি, দেখবি সত্যের জিত হবেই। এরপর রোহিত মাস্টারমশাইয়ের কাছে এসে বলে, জেঠুমণি এভাবে হালটা ছেড়ে দিলে নিজের শরীরের কথা তো ভাবতে পারতে। মাস্টারমশাই বলে, ভেঙে পড়িস না রোহিত, আমরা আছি তো, অন্যায়ের প্রতিকার করতে আমরা আছি তো। আর ধানু মা, তুই চেষ্টা করে যা, তুই পারবি এটা আমি জানি। এরপর তখন বড়বাবু বলে, আরে চলুন চলুন মাস্টারমশাই, আপনাদেরকে এভাবে যে আর কতদিন আনা নেওয়া করে ঘুরতে হবে কে জানে। তখনই রেগে যায় রোহিত, ফুলকি সামলে নেয় রোহিতকে। এরপর মাস্টারমশাই লাবণ্যকে নিয়ে যাওয়া হয়। এদিকে সবাই মিলে বাড়িতে এসে সবাই ভেঙে পড়ে। লাবণ্য খুবই আপসেট। আর সেই সময় তখন পিয়াল বলে, দানু, তুই এত আপসেট হচ্ছে কেন বলতো? তুই তো আমাদের আগেই বলেছিলি যে এভাবে জামিনটা পাওয়া যাবে না, তারপরেও তুই অনেক চেষ্টা করেছিস। এখানে তো তোর কোনো দোষ নেই, তাই না? এভাবে তুই মন খারাপ করে বসে থাকিস না। আমরা যে কালকের দিনটা সময় পেয়েছি সেটাই অনেক। ধানু বলে, কালকের দিনটা সময় পেয়েছি ঠিক আছে, কিন্তু একটা রাত্রের তো ব্যাপার, এক রাতের মধ্যে আমরা কি এমন করব? কি বাস্তব প্রমাণ জোগাড় করব বলতো? কি বাস্তব প্রমাণ নিয়ে আমরা কোর্টে হাজির হব? ওদিকে জেঠুমনিও কি জবাব দিব জেঠুমনিকে? পিয়াল বলে, এই যে ধানু, তুই কিন্তু এভাবে প্রেশার নিস না। জেঠুমনি তো সবটা দেখেছে, সবটা জানে বুঝে, তাই না? তাই জেঠুমনি সব বুঝবে। তুই এত চিন্তা করিস না, মা কফি বানিয়েছে, চল আমরা সবাই কফি খেয়ে ফ্রেশ হই। এই বলে পিয়াল, তমাল, দানু চলে যায়। এদিকে রোহিত বলে, আচ্ছা এই রুদ্র যে আর কত চাল সাজিয়ে রেখেছে কে জানে, যাই আমিও একটু ফ্রেশ হয়ে নিই। এই বলে রোহিত ফ্রেশ হতে যায়। ফুলকি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এটা কি করে হতে পারে? সব প্রমাণ যেন কেমন যেন সাজিয়ে রাখা হয়েছে, মানে সব কিছুই যেন দিদিভাইয়ের বিপরীতে চলে যাচ্ছে। এটা কি করে হতে পারে? সেই সময় রোহিত চিৎকার করে বলে ওঠে, ফুলকি, ফুলকি কোথায়? দেখ তো, আমার গেঞ্জিটা একটু টেনে দে তো, সুতোটাকে কাটতে হবে মনে হয়। ফুলকি তখন কেচি নিয়ে রোহিতের গাড়ির সুতাটা কাটতে যাবে। সেই সময় ফুলকির মাথায় একটা বুদ্ধি চলে আসে। ফুলকি তখন বলে, ধানু, ধানু দিদি, পিয়াল দাদা, তোমরা সবাই এখানে চলে আসো, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গো, তাড়াতাড়ি এসো। এই বলে সবাইকে ডাকতে থাকে, সবাই চলে আসে। দানু, পিয়াল, তমাল বলে, কি হয়েছে ফুলকি? আর ফুলকি বলে, আমি একটা উপায় পেয়ে গেছি, দিদিভাইকে জামিন পাওয়ার জন্য কিভাবে জামিন পাবে উপায় পেয়েছি। যা শুনে খুশি হয়ে যায় সবাই। দানু বলে, কি উপায় পেয়েছে ফুলকি? ফুলকি বলে, দেখো, ওই যে লোকটাকে খুন করা হয়েছে, মানে সজল হালদার, ওই সজল হালদার তো অনেক উঁচু এবং লম্বা একজন মানুষ। দিদিভাই যদি ওকে গুলি করে, বুকের ভিতর গুলি করে, তাহলে গুলিটা কোনোভাবেই নিচে যাওয়ার কথা না, গুলিটা হয় উপরে যাবে, নয়তো সোজাসুজিভাবে বের হয়ে যাবে। আর তখনই দানু বলে, রাইট, রাইট পয়েন্ট ধরেছো ফুলকি। আর তখনই ফুলকি বলে, আচ্ছা ধানু দিদি, এই পয়েন্টটা দিয়ে কি আমরা জেঠুমণি আর দিদিভাইকে ছাড়িয়ে আনতে পারবো না? ধানু তখন বলে, 100%। আর তখনই রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে, বলে, ফুলকি, সত্যি তোমার মাথায় যে কিভাবে এরকম বুদ্ধি চলে আসে আমি তো ভাবতেই পারছি না। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে রাখে। সেই সময় ধানু বলে, এই দাদাভাই, তুই না ফুলকিকে জড়িয়ে ধরে রাখ, আমাদের অনেক কাজ আছে, কাল আমাদের দিদিভাই আর জেঠুমণিকে মুক্তি পাবে, আমাদের অনেক কাজ পড়ে আছে। এই পিয়াল, তমাল দাদা, চল আমরা কাজগুলো করি, তুই বরঞ্চ ফুলকিকে জড়িয়ে ধরে রাখ। এর বলে তখন ওরা চলে যায়। আর তখনই রোহিত ফুলকিকে বলে, কিভাবে তোমার মাথায় এত বুদ্ধি আসে ফুলকি? ফুলকি তখন বলে, সব কিছুই আমার কেমন জানি মাথায় চলে আসে, আমি বুঝতে পারি না স্যার। এই বলে ফুলকিও রোহিতকে জড়িয়ে ধরে। এরপর সকাল হতে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। আর জজ সাহেবও কোর্টে চলে আসে। এদিকে ফুলকিরা সবাই মনটা ফুরফুরে থাকে। ফুলকিদেরকে দেখে সবাই রুদ্র অবাক হয়ে যায়। আর ধানু বলে, দেখ না দাদাভাই, আজকে ফুলকি দিদির দিকে তাকা, ওদেরকে একদম ফুরে লাগছে, মনে হচ্ছে কিছু একটা পেয়েছে। গদ্য বলে, তোর কি এমন ক্লু পাবে? কোনো ক্লুই পায়নি, এটা অযথা একটা ভান দেখাচ্ছে। আর এদিকে ফুলকি বলে, স্যার দেখেছেন জামাইবাবুর মুখটা আমাদের দেখে কেমন একটা অস্থির অস্থির করছে, ভয় পাচ্ছে মনে হয়, তবে আমাদের এই মনোবল না বাংলে চলবে না। রোহিল বলে, হ্যাঁ, ও যে লোক, ও আবার এই মনোবল দেখে ভয় পাবে, ঘাবড়ে যাবে, কি যে বলো না ফুলকি? ফুলকি তখন বলে, যাক, যাই হয়ে যাক, আমরা সবাই এক থাকবো,
এসো আমরা সবাই সবার হাত ধরি, আর হাত জড়িয়ে ধরে রাখলে তাহলে মনের ভিতরে বল পাবো। এই বলে একে অপরে হাত ধরে রাখে। এদিকে ফুলকির কাণ্ড দেখে তো রিকি আর রুদ্র দুজনেই চমকে ওঠে। ওইদিকে দেখা যাবে দশ সাহেব ধানুকে বলে কোর্টের কার্যক্রম শুরু করতে। ধানু তখন বলে হ্যাঁ অবশ্যই। এদিকে জজ সাহেব বলে আপনার সাথে কি কোনো বাস্তব প্রমাণ আছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আপনি পেয়েছেন কি? ধানুশ্রী বলে হ্যাঁ পেয়েছি, তবে আপনার কাছে একটা অনুরোধ জানাতে চাই। এই যে স্বজন হালদারের ময়নাতদন্ত যে করেছে, আমি সবার সামনে ওনাকে একবার ডাকতে চাই। আর স্বজন হালদারের ময়নাতদন্তের রিপোর্টগুলো আপনি একবার চোখ বুলিয়ে দিবেন। আর সেই সময় তখন জজ সাহেব সলদর হালদারের ডেড বডির যেই রিপোর্টারগুলো সেই বুলাতে থাকে আর ভালো করে দেখতে থাকে। জজ সাহেব তখন ধানুকে বলে আচ্ছা ধানু, আপনি ময়নাতদন্তের ভিতর চোখ বুলালে কী এমন আছে? ময়নাতদন্তের ভিতরে কী এমন আছে? সেই সময় ধানু বলে আরে ইওর অনার, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, কারণ সজল হালদার খুবই লম্বা একজন লোক ছিল, তাই যদি লাবণ্য হালদার ওকে গুলি করে থাকে সেই ক্ষেত্রে গুলিটা নিচের দিকে যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না। আর রিপোর্টে কিন্তু এটাই লেখা আছে গুলিটা নিচের দিকে গিয়েছে। যদি লাবণ্য সান্যাল গুলি করতো তাহলে সোজাসুজি যেত, না হয় উপরে যেত। গুলিটা নিচের দিকে কেন গেল? আর সেটা সম্পূর্ণ বাস্তব পিছনের ঘটনা বলবে যে ডক্টর ময়নাতদন্ত করেছে সেই ডক্টর। এরপর ডক্টরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেই সময় তখন বিপক্ষের উকিল বলে এটা অযথাই একটা আদালতের সময় নষ্ট করা হচ্ছে, আমরা এসব কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলা কোর্টের মধ্যে। তখন জজ বলে উকিলকে চুপ করতে বলে। তখন ডক্টর সামনে হাজির হলে ডক্টর তখন উকিলকে বলে হ্যাঁ আমি এটার বাস্তব প্রমাণ, এই যে ডেড বডিটা দেখতে পাচ্ছি, এই ডেড বডিটার ভিতরে যে এই লোকটাকে গুলি করেছে তার কাঁধে কিন্তু প্রেসার দিয়ে গুলি করেছে, কিন্তু এই ডেড বডিটার কাঁধের ভিতরে কোনো প্রেসারই পাওয়া যায়নি, তাই গুলিটা কিন্তু একজন লম্বা চড়া মানুষই করেছে। লাবণ্য সান্যাল গুলিটা করলে হয় সোজাসুজি যাবে, নয়তো উপরের দিকে চলে যাবে, এভাবে কিছুতেই সম্ভব নয়। আর সেই সময় তখন ধানু বলে এই ঘটনাটা পুরোপুরি রিক্রিয়েট করার জন্য আমি একটা ক্রাইম সিন রিক্রিয়েট করতে চাই, যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটার উপরে আমি একটা ডেমো তৈরি করতে চাই। সেই সময় বিপক্ষের উকিল বলে কি এমন মস্কারা হচ্ছে এগুলো অফিসে? জজ সাহেব বলে আপনি থামুন, যদি কোনো ডেমোর সাহায্যে বোঝা যায় যে লাবণ্য সান্যাল খুন করেনি তাহলে আপনার এত সমস্যা হচ্ছে কেন? বিপক্ষের উকিল বলে তখন চুপ করে থাকে। এদিকে ধানু ধন্যবাদ জানায় জজ সাহেবকে। জজ সাহেব তখন ধানুকে বলে আপনি যা কিছু করার তাকে ডেকে নিয়ে আপনি এটা করতে পারেন, তবে অযথা আদালতের সময় নষ্ট করবেন না। ধানু বলে আচ্ছা ঠিক আছে, তবে আপনার কাছে আমার একটি অনুমতি চেয়ে নিচ্ছি, এই ডেমোটা করার জন্য আমার কাউকে রাখতে হবে। ফুলকি তখন দাঁড়িয়ে পড়ে। আর সেই সময় ফুলকি বলে আচ্ছা জজ সাহেব, আমি যদি একটা কথা বলি, আমার কথাটা প্লিজ রাখবেন। এই ডেমোটার জন্য যদি রুদ্র সান্যাল অনেক লম্বা, ওনাকেই এখানে করা হলে ডেমোটা ভালো হবে। সেই সময় তখন ধানু বলে হ্যাঁ আমি রুদ্র সান্যালকেই ডাকতে চাই। এরপর জজ সাহেব বলে আচ্ছা ঠিক আছে, আপনি ডাকতে পারেন, যাকে ইচ্ছে তাকেই ডাকতে পারেন। আর সেই সময় তখন লাবণ্য ডেকে নেয় এবং রুদ্রকেও ডেকে নেয়। তখন রুদ্র বলে আবার কোনো বিপদে আমাকে ফেলতে যাচ্ছে কে জানে। তখন বলে দাদা সাবধানে। রুদ্র বলে চিন্তা করিস না, কোনো কিছু হবে না। রুদ্র তখন ধানুর সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে ফুলকি লাবণ্যর হাতে একটা বন্দুক দেয় আর বলে দিদিভাই তুমি তো বাড়িতে চটি পরে থাকো না, চটিটা খুলো। তখনই লাবণ্য চটিটা খুলে ফেলে। আর ফুলকি বলে এবার তুমি জামাইবাবুর বুকে গুলিটা করো। আর সেই সময় তখন ক্রাইম সিনটা রিক্রিয়েট করে ডেমোর সাহায্যে দেখায় ধানু। আর শেষ দিকে প্রমাণ হয়ে যায় লাবণ্য সান্যাল এই খুনটা করেনি, যা শুনে চমকে ওঠে এই রুদ্র। এইদিকে আদালতও বাস্তব প্রমাণ দেখতে পেল। আর কোনোভাবেই এটা বোঝা গেল না যে লাবণ্য সান্যাল খুনটা করেছে, তবে হ্যাঁ এই খুনটা কে করেছে সেটার প্রমাণ বের করতে বলা হয়েছে ধানুকে। এরপর যখন আদালত জামিনে মুক্তি দিয়ে দেয় লাবণ্য আর মাস্টারমশাইকে, সে সময় কোর্ট প্রান্তে দাঁড়িয়ে থাকে ফুলকিরা সবাই তাকিয়ে থাকে। আর রিকি যখন যাচ্ছিল তখন রুদ্রের গায়ে জুতো ছুঁড়ে মারে ফুলকি। আর সেই সময় রুদ্র জুতোটা দেখে চিৎকার করে বলতে থাকে এই কে জুতোটা মেরেছিস আমাকে, সামনে আয়, সাহস থাকলে আমার সামনে আয়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।